নমস্কার, আমি কৃষ্ণেন্দু সাহা আবারও হাজির আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে। আজকের টপিক অটিজম স্পেকট্রামে কেন অটিজম স্পেকট্রাম হয় আর কেন অটিজম কি ধরনের হতে পারে তার ব্যাপারে আমি আপনাদের সামনে যতটা আমি জানি, যতটা আমি এতদিনে বুঝেছি, ততটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD যেটা আমরা জেনে থাকি বা বলে থাকি। তো অটিজম কেন হয়, অ্যাকচুয়ালি এটার এখনো পর্যন্ত সেইভাবে কেন হয় এর কারণ খুঁজে পাওয়া যায়নি। বাট যেটা দেখা গেছে যে হ্যাঁ, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার অর এটা একটা এনভায়রনমেন্টাল কিছু এর মধ্যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে। মডার্ন ডে লাইফ, আমাদের যে ফাস্ট লাইফ, সেই ফাস্ট লাইফের জন্যে আমাদের জিনগত পরিবর্তন যেটা হয় সেটা সাথে কোপ আপ করতে পারে না। ম্যাক্সিমাম দেখা যায় যে এই হাই গ্যাজেট ইউজিং মাদার বা আনহেলদি লাইফস্টাইল লিড করার পেছনে উভয় পুরুষ এবং মহিলা উভয় এর পেছনে দায়ী থাকে এই অটিজম স্পেকট্রাম হওয়ার পেছনে। তো এটা স্পেসিফিক্যালি আমরা বলতে পারি না যে এটার জন্যেই এটা হয়েছে বা এটার জন্যেই ওটা হয়েছে, বাট আমরা কিছুটা এখনো পর্যন্ত ওপরভাবে বা একটা ধারণা আস্তে আস্তে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আর যত কেসেস বাড়ছে দিনের পর দিন আমাদের সমাজে এই কেসেসগুলো বেড়ে যাচ্ছে, অটিজম কেসেস বাড়ছে। তো তার উপর সমীক্ষা করে দেখা যাচ্ছে যে এটা একটা এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার। অটিজমের সেইভাবে আক্ষরিকভাবে আপনি যদি দেখতে চান তাহলে এটার কোনো সেইভাবে ওষুধ নেই, কারণ এটা একটা ডিসঅর্ডার। এটা কখনো একটা ডিজিজ নয় যে ওষুধ থাকবে। তো এটা একটা ডিসঅর্ডার, তো এটার ওষুধ নেই। এটা শুধু আর্লি ইন্টারভেনশন, মানে যত তাড়াতাড়ি এটাকে আপনারা ডায়াগনোস করতে পারবেন, একটা ASD বাচ্চাকে যত তাড়াতাড়ি ডায়াগনোস করা যাবে তত তাড়াতাড়ি তার থেরাপি শুরু করে দেওয়া যাবে, তার যা লাগবে থেরাপি, তো তত তাড়াতাড়ি তাকে স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এরকম দেখা গেছে যে অনেক বাচ্চা, আমার চেনাশোনার মধ্যে অনেক বাচ্চা আছে, আমি থেরাপি করাতে যেখানে আমার ছেলেকে নিয়ে যাই, তো সেখানে আমি অনেক বাচ্চা দেখেছি যেখানে তারা নো সিমটম অফ অটিজম, হয়তো স্পিচের একটু প্রবলেম আছে সেটার ওপর তারা কাজ করছে, বা হয়তো বিহেভিয়ারাল একটু ইস্যু আছে এখনো সেটার ওপর কাজ করছে, বাট তারা কিন্তু অটিজম স্পেকট্রাম থেকে অনেকটাই বেরিয়ে এসছে, নো সাইন অফ অটিজম হয়ে গেছে তারা এখন। তো আমার বলার বক্তব্য একটাই যে আপনারা যদি আপনার বাচ্চাদেরকে বা যে কোনো বাচ্চা যারা অটিজম স্পেকট্রাম মনে হচ্ছে তারা আছে, অটিজম আছে, তাদের যদি আর্লি ইন্টারভেনশন, আর্লি ডায়াগনোসিস করেন তাহলে কিন্তু অনেকটাই চান্সেস থাকে তাদের কিন্তু নেক্সট 3-4 বছর কি 5 বছরের মধ্যে তাদের কিন্তু নো সাইন অফ অটিজম বা নো সিমটম অফ অটিজম, তারা অটিজম স্পেকট্রাম থেকে বেরিয়ে আসতে পারে। অটিজমের মধ্যে খুব প্রচলিত একটা ওয়ার্ড আছে অ্যাসপারজাস সিনড্রোম হলো আর কিছুই না, এটা একটা হাই ফাংশনিং অটিজম, যেখানে বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয় আর স্পেসিফিক্যালি কোনো একটা বিষয়ে তারা পটু হয় প্রচণ্ড পরিমাণে। সেটা যদি ক্রিকেট হয়, সেটা খেলাধুলা হতে পারে, সেটা পড়াশোনা হতে পারে, সেটা কোনো আর্ট হতে পারে, তো সেটা যে কোনো সেক্টরে এই বাচ্চাগুলো যারা অটিজম স্পেকট্রামে থেকে যারা অ্যাসপারজাস স্ল্যাবে থাকে বা অ্যাসপারজাস সিনড্রোমে থাকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে এফিশিয়েন্ট হয় কোনো একটা পার্টিকুলার স্পোর্টস, এডুকেশন বা আর্ট, কালচার, কোনো একটা সেক্টরে বা কোনো জিমন্যাস্টিক্স, এরম ধরনের কোনো হাতের কাজ, আঁকে খুব ভালো আর্টিস্ট, তো এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড হয়। হাই ফাংশন অটিজম, এদেরকে অ্যাসপারজাস সিনড্রোম বলা হয়। আচ্ছা, এবারে আসছি লো ফাংশন অটিজম অ্যান্ড হাই ফাংশন অটিজম। লো ফাংশন অটিজমের ক্ষেত্রে কি দেখা গেছে যে এরা একটু অসুবিধা হয়, এদের লেখাপড়া শিখতে বুঝতে, এরা লো ইন্টেলিজেন্সি লেভেল থাকে। অটিজমে আছে কিন্তু ইন্টেলিজেন্স লেভেল খুব লো, তারা একটু সাফার করে লাইফে, কারণ যেহেতু ইন্টেলিজেন্সি পাওয়ারটা খুবই কম, তার জন্যে এরা
প্রকৃতি থেকে বা আপনার আশেপাশে আমাদের যে আশেপাশে যে ঘটনাগুলো ঘটে রোজকার দৈনন্দিন জীবনে, সেইগুলোর থেকে কপি করতে তারা পারে না। তারা লেখাপড়া শিখতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, তারা হাতে জোর কম থাকে, তাদের লিখতে খুব প্রবলেম হয়, পেন্সিল ধরতে খুব প্রবলেম হয়, কথা বলতে খুব ইস্যু থাকে। তো এই ধরনের বাচ্চারা কিন্তু এই সিমটমসগুলো অ্যাকচুয়ালি হলো লো ফাংশন অটিজম। আর হাই ফাংশন অটিজম যদি আমি বলি, তাহলে হাই ফাংশনাল অটিজমের কিন্তু ইন্টেলেকচুয়াল ক্ষমতা, এরা ইন্টেলিজেন্সি লেভেল মারাত্মক হয়। এরা কিন্তু খুব তাড়াতাড়ি, হয়তো মুখে বলতে পারে না, মুখে কথা বলতে পারছে না, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে কোন কালারটা কি রঙের, আপনি যদি পয়েন্ট আউট করতে বলেন, আর ওরা দেখবেন ইজিলি ওরা পয়েন্ট আউট করে দেবে। হয়তো এমনও কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি হয়তো শেখাননি মানে আপনার বাচ্চাকে, কিন্তু আপনার বাচ্চা হাই ফাংশন অটিজম, ও কিন্তু এই আমাদের এনভায়রনমেন্ট থেকে, ইউনিভার্স থেকে ও কিন্তু অটোমেটিক্যালি এইগুলোকে শিখে নিয়েছে। আচ্ছা, এবারে আসি আরেকটা নতুন জিনিসে, যেটা হলো যে অটিজম কয় প্রকার বা কি কি। অটিজম অ্যাকচুয়ালি আমাদের দেখতে গেলে আমরা 3 প্রকারে ভাগ করতে পারি। একটা হলো মাইল্ড, একটা হলো মডারেট, একটা হলো ক্রিটিক্যাল বা সিভিয়ার। তো এই অটিজম এক একটা স্টেজের বাচ্চারা এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয়, এরা সবাই এক একজনের থেকে আলাদা, এরা সবাই ইউনিক, এদের এক একজনের কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। মিনস এরা কিন্তু একজনের সাথে একজন আপনি কম্পেয়ারও করতে পারবেন না। আপনি কোনোভাবে একই থেরাপি এই বাচ্চাটাকে দিচ্ছেন, ওই বাচ্চাটাকেও দিচ্ছেন, ওরা কখনো হবে না। এরকম দেখা গেছে যে একটা সিভিয়ার অটিজম বাচ্চা আর একটা মাইল্ড অটিজম বাচ্চা, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু আকাশ পাতাল তফাৎ করে দেয়। হয়তো সিভিয়ার অটিজম বাচ্চাটা হয়তো হাই ফাংশন অটিজম, সে কিন্তু খুব ইজিলি আস্তে আস্তে তার ইন্টেলিজেন্সি লেভেলের দ্বারা তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে কিন্তু তাদের গ্রেডেশন নিচে নামিয়ে আনে, মানে অটিজমের গ্রেডেশন নিচের দিকে নামিয়ে আনে। তারা কিন্তু আস্তে আস্তে মডারেটে আসে, তারপরে উইথ ভালো থেরাপি যদি আপনারা দেন, তারপরে সেটা আস্তে আস্তে মাইল্ডে এসে দেখা গেছে পুরো নো সিমটম অটিজম হয়ে গেছে। আচ্ছা, এবার আমি আসছি একটা করে আমি ডেসক্রাইব করব যে মাইল্ড অটিজমে থাকলে কি কি আপনারা দেখতে পারবেন। প্রথমত সোশ্যাল ডিফিকাল্টিস, সোশ্যালাইজেশনে এদের প্রচণ্ড ডিফিকাল্টিস থাকে। এরা কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার নাম কি, তোমার নাম কি, এরা এই কমিউনিকেশনে ওরা বুঝতে পারে না যে আপনি কি জিজ্ঞেস করছেন, বাট ও কিন্তু জানে ওর নাম, কিন্তু কি করবে বাচ্চাটা, কি করবে, আপনার এই নামের যে উত্তর, আপনার প্রশ্নের যে উত্তর, এই প্রশ্নের উত্তর কিন্তু ও দেবে না। তারপরে বলতে পারি যে এদের বিহেভিয়ারাল ইস্যু থাকে কিছু, মানে ধরুন বসতে, কোথায় পা ছড়াতে হয়, কোথায় বসতে হয় ঠিকভাবে সেটা বোঝে না, যে কোনো মানে মানুষের সাথে চলে যায় হেঁটে, মানে সবাইকে নিজের মতন করে মনে করে, এরা আপন পর ভেদাভেদ বোঝে না অ্যাকচুয়ালি। তো যেহেতু এরা অটিজমে আছে, তো এইগুলো দেখা যায়, এরা কমিউনিকেশনে খুব এফেক্ট করে এগুলো অ্যাকচুয়ালি এদের মাইল্ড অটিজম বাচ্চাদের। এরা সমবয়সী বাচ্চাদের সাথে একদমই মিশতে পারে না, খেলতে পারে না। মেজর যেটা হলো এরা সেলফ প্লে এদের মধ্যে একদমই থাকে না, একদমই এদের মধ্যে সেলফ প্লে বলে জিনিসটা থাকে না, যে নিজে খেলছে। আমরা বাচ্চাদেরকে যেরকম একটা কিছু কিনে দিলে তারা সেটাকে নিয়ে খেলে, রান্নাবাটি বলুন, গাড়ি খেলুন, যাই হোক না কেন, যেটাই বাচ্চাদের খেলনাগুলো আছে সেটা নিয়ে খেলে, কিন্তু একটা মাইল্ড অটিজম বাচ্চা ও কিন্তু খেলতে পারবে না। তারপরে আসি রিপিটেটিভ বিহেভিয়ার করে কি, মাইল্ড অটিজম বাচ্চারা একই জিনিস, একই কাজ দেখবেন বারবার করতে চাইছে। একই পেগবোর্ডস বাচ্চাদের যেগুলো হয় এখনকার দিনে, সেই পেগবোর্ডস যদি আপনি ওকে দেন, একটা পেগবোর্ডেই ও দেখবেন সারাদিন খালি একবার করে পেগবোর্ডটাকে ঢেলে সব কিছু বসে সাজাচ্ছে, আবার দেখবেন আবার এই একই রিপিটেটিভ কাজ করেই যাচ্ছে সারাদিন ধরে। এই ধরনের সিমটমসগুলো আপনার বাচ্চাদের মধ্যে, মাইল্ড অটিজম বাচ্চাদের মধ্যে আপনারা খুব দেখতে পাবেন। কমিউনিকেশন স্কিলস এদের খুব পুয়ার থাকে, এরা কথা বলতে অনেক দেরি হয়, ডিলে ইন স্পিচ হয়, এরা কথা বলতে শেখে অনেক দেরিতে, 5-6 বছর বয়স হয়ে যায়, কি এক একজনে আমি দেখেছি 7 বছর পর্যন্ত হয়ে গেছে
ঠিক করে নিজের প্রয়োজন জিনিস যেটা খাবো, যাবো, দাও, নাও, এই জিনিসগুলো উচ্চারণ করতে পর্যন্ত পারে না। তো এদের এই ডিফিকাল্টিসটা থাকে। ধরুন কেউ কিছু জিজ্ঞেস করছে, সেটা এদের ব্রেন সেইভাবে ফাংশন করে না যে কিভাবে এর উত্তরটা দিতে হয়। আপনি ধরুন 3-4টে ওয়ার্ড বা 5-6টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স ওকে জিজ্ঞেস করছেন, যখন একটা একটু বড় সেন্টেন্স জিজ্ঞেস করছেন, তখন কিন্তু ও বলতে পারবে না। ওরা 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 ঠিক ম্যানিপুলেট করতে পারে না নিজের মাইন্ডে যে এটার উত্তরটা কি হতে পারে। তো এই ধরনের ডিফিকাল্টিসগুলো এরা ফেস করে। এবারে আসছি মডারেট অটিজম। মডারেট অটিজম অ্যাকচুয়ালি মাইল্ড অটিজমের থেকে আরেক ধাপ ওপরে, মানে আরেক ধাপ ক্রিটিক্যালের দিকে। তো এদেরও খুব কমন বিহেভিয়ার্স কিছু কিছু থাকে। মিনস আমরা যদি দেখি মাইল্ড অটিজমের থেকে একই জিনিস, এদেরও সেই সোশ্যালাইজেশনে ইস্যুস থাকে। সরি, সিগনিফিক্যান্ট ডিফিকাল্টিস, এদের প্রচণ্ড পরিমাণে সোশ্যাল ইন্টারাকশন আর ফর্মাল রিলেশনশিপ। মানে এরা নিজের বাবাকে, ধরুন মাকে, এরা চিনতে পারে না প্রথমে। মানে এটা যে রিলেশনশিপ যে আমাদের হয়, যে বাচ্চারা দাদু দিদা কে কার কি রিলেশনশিপ নেম আইডেন্টিফিকেশন, এদের একদমই থাকে না। এই প্রবলেমটা কিন্তু মডারেট অটিজমের বাচ্চাদের মধ্যে খুব গুরুতরভাবে দেখা যায়। এরা আরেকটা যেটা এদের মেজর প্রবলেম থাকে, সেটা হলো এরা কিন্তু আপনার পয়েন্টিং করতে পারে না। মানে ধরুন জলটা খাবো, হয়তো কথা বলতে পারছে না, খাবো বলতেও পারছে না, কিন্তু এরা পয়েন্টিংও করবে না। বাট মাইল্ড অটিজম কিন্তু একটা সময়ের পর পয়েন্টিং শুরু করে দেয়। ভালো যদি থেরাপি করা যায়, মাইল্ড অটিজমের বাচ্চারা কিন্তু পয়েন্টিং শুরু করে দেবে, যে জলটা লাগবে জলের কাছে গিয়ে দাঁড়াবে বা জলটা দেখাবে বা জলটাকে আপনার কাছে নিয়ে আসবে, বোতলটা নিয়ে আসবে। বাট কিন্তু মডারেটের ক্ষেত্রে সেটা বুঝতে পারবে না, নয় কাঁদবে, নয় নিজেকে হার্ট করার চেষ্টা করবে, নয় দৌড়োদৌড়ি করে ছোটাছুটি করবে, ও বোঝাতে পারবে না যে জল তেষ্টা পেয়েছে। এই যে এই নিডটা কিন্তু ক্রিয়েট হয় না, মানে ঠিক করে প্রকাশ পায় না। কথা বলতে অনেক দেরি হয়, এরা কথা বলতে খুব প্রবলেম হয়ে পড়ে। এরা কমিউনিকেশনের দিক থেকে খুব উইক থাকে, এরা বোঝাতে পারে না যে কি দরকার। আমি বললাম যেটা জেস্টার্স দিয়ে এরা বোঝাতে পারে না, পয়েন্টিং করতে পারে না। সোশ্যাল বিহেভিয়ার কীভাবে করতে হয়, ধরুন আপনি নিয়ে গেছেন একটা জায়গায়, সেখানে কীভাবে বসতে হয়, দাঁড়াতে হয়, এরা বুঝতে পারে না। শুয়ে পড়বে, নয় মাটিতে শুয়ে পড়ে, মাটিতে বসে পড়ে, কোথায় যে কি কাজটা এক্স্যাক্টলি করতে হয়। কারণ না হলে তো আর আমরা বলবো না যেটা স্পেকট্রামে বাচ্চাটা রয়েছে। বাট এই জিনিসগুলো মেনলি দেখা যায় মডারেট অটিজমের বাচ্চাদের মধ্যে। এরা খুব প্যাটার্ন ফলো করে, অ্যাডাপটিভ ফাংশনিং যেগুলো থাকে, মানে প্যাটার্ন ফলো করতে খুব ভালোবাসে। এরা প্যাটার্নের বাইরে যদি বেরোয় তখন কিন্তু খুব প্রবলেমে পড়ে এরা। মানে আপনার ধরুন সকাল থেকে উঠে যে ও প্যাটার্নে চলে, সেই প্যাটার্ন যদি একদিন ব্রেক হয়, তাহলে কিন্তু ও কিন্তু প্রচণ্ড রেজিস্ট্যান্স জানাবে, প্রচণ্ড কিন্তু রেগে যায়, এরা অসুবিধা হয়, বিরক্ত হয়। এরা কথা বলতে যেহেতু পারে না, এদের রাগটা প্রকাশ পায়, তখন কিন্তু এরা নিজেদেরকে হার্ট করে ফেলে। দেয়ালে মাথা ঠোকা বা কামড়ে দেওয়া বা জোরে খুব কাঁদা বা জোরে খুব চিল্লানো, এদের প্যাটার্নে ব্রেক হলেই এদের খুব প্রবলেম হয়। এরা যেই টাইম থেকে যেই টাইম, এর টাইম সেন্সিবল খুব হয়, যেই টাইম থেকে যেই টাইমে ওদের খাবার টাইম, সেই টাইম যদি পেরিয়ে যায়, এরা কিন্তু আর খাবে না। এই একটা বিশাল বড় ইস্যু, এদের টাইম, এদের প্যাটার্ন একটা বিশাল ফলো করে এরা। সিভিয়ার অটিজমের ক্ষেত্রে বলবো যেটা হলো যে এরা মাইল্ড আর মডারেট অটিজমের থেকে একদম টপ মোস্ট লেভেল, মানে যেটা হয় মানে ক্রিটিক্যাল লেভেল, এদের সব ধরনের ডিফিকাল্টিস থাকে। যদিও এরা হাই ফাংশন অটিজম ক্রিটিক্যাল হয়, তাহলে যদি হাই ফাংশনিং হয়, যদি ইন্টেলিজেন্সি লেভেল ভালো হয়, তাহলে সেটা কিছুটা বেনিফিট হয় তাদের রিকভার করতে। কিন্তু মানে প্রচুর খাটতে হয়, মানে আমি একটা ক্রিটিক্যাল অটিজমের বাচ্চাকে দেখেছি, তার বাবা মা এতটাই খেটেছে, সে এখন অলমোস্ট মাইল্ড অটিজম লেভেলে চলে এসছে। তার পেছনে এত সময় দিয়েছে, তাকে ট্রেনিং দিয়েছে। অ্যাকচুয়াল যেটা পসিবিলিটিস হলো, আপনি যত ভালোভাবে থেরাপি দেবেন এই সিভিয়ার অটিজম বাচ্চাদেরকে, আপনি যত সময় দেবেন, যত ভালোভাবে ওদেরকে থেরাপিসগুলো প্রপার ওয়েতে দেবেন, প্রপার থেরাপিস্টদের দ্বারা যে
থেরাপিগুলো ওরা দেবে, সেই থেরাপিগুলো আপনারা বাড়িতে যত করতে পারবেন ততটাই কিন্তু এরা আস্তে আস্তে রিকভার করবে। এদের সব জায়গায় ইস্যুস থাকে, এদের মানে প্রবলেম বলতে এরা কথা তো বলতে খুব ডিলে করে, খুবই ডিলে করে, অনেকটা সময় বেরিয়ে যায় জীবনের যেখানে কথা বলতেই পারে না। সিভিয়ার অটিজম, এরা প্রকাশ করতে পারে না, খুব প্রবলেম হয়, ছটপট ছটপট সবসময় একটা অ্যাংজাইটি, বোঝাতে পারে না নিজেদের নিডটা শরীরে কি আছে বা মানসিক নিডটা কি রয়েছে সেটা বোঝাতে পারে না। বাট হ্যাঁ, এটা ঠিক যে আপনি যদি ভালো করে থেরাপি দেন এই বাচ্চাগুলোকে বা ভালো থেরাপিস্টের কাছে নিয়ে যান, অবভিয়াসলি এটা আমি বলতে পারি যে হ্যাঁ, কিছুটা হলেও এর আপনি সুরাহা পাবেন। সবার শেষে আমি সব অটিজম বাচ্চাদের যে কোনো লেভেল যেটাই থাকুক না কেন, সবার শেষে আমি একটা কথাই বলবো যে আপনারা বাবা মায়েরা যারা আছেন, যাদের আপনাদের ছেলে মেয়ে যার অটিজম আছে, সেটা যেটাই হোক, মাইল্ড হোক, মডারেট হোক, সিভিয়ার হোক, আপনাদেরকে কিন্তু খাটতে হবে। আপনারাই অ্যাকচুয়ালি থেরাপিস্ট, ওর সারা জীবনের থেরাপিস্ট। আপনারা যত ভালোভাবে ওর পেছনে সময় দেবেন, প্রপার ওয়েতে প্রপার ওয়ার্কআউট করবেন, আপনার বাচ্চা তত তাড়াতাড়ি আস্তে 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 স্লোলি দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে রিকভার করছে, আপনার বাচ্চা আস্তে আস্তে অটিজম স্পেকট্রাম থেকে বেরিয়ে আসতে পারবে। এটা আমরা জাস্ট নেগলেক্ট করি, আমরা এদেরকে আলাদা করে রাখি। এরা একদমই আলাদা না, এদের চিন্তাধারাটা অন্য, এদের প্রকাশ করার ধরনটা অন্য, তার জন্য এরা আলাদা মনে করি আমরা, বাট এরা অ্যাকচুয়ালি আলাদা। এরা বেশি ইন্টেলিজেন্ট আমাদের থেকে হয়, যেটা নর্মাল বাচ্চারা যে ইন্টেলিজেন্সি লেভেল থাকে, এদের ইন্টেলিজেন্সি লেভেল অনেক বেশি, অনেক গুণে বেশি থাকে। তো সেটাকে আপনারা কাজে লাগান, ভালো থেরাপিস্টের কাছে যান, থেরাপিস্টের কাছ থেকে ভালো করে বুঝে নিন যে আপনার বাচ্চার কোথায় প্রবলেম আছে, কি জিনিস করলে। একটা ভালো থেরাপিস্টই বলতে পারবে যে আপনার বাচ্চার কোথায় প্রবলেম আর কি করলে আপনার বাচ্চা আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে আসবে। তো সেটা আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে কিন্তু সময় দিতে হবে। দিনে 8 থেকে 9 ঘন্টা কি 7 ঘন্টা আপনার বাচ্চা যতটা থেরাপি নিতে পারে, আপনাকে সেই থেরাপি কিন্তু দিতে হবে। রেগুলার বেসিসে কোনো গ্যাপ মেনটেন করলে কিন্তু চলবে না। আপনি 2 দিন দিলেন, তারপর 10 দিন দিলেন না থেরাপি, অকুপেশনাল থেরাপি করালেন না, বাড়িতে স্পিচ করালেন না, আপনি এদিকে এক্সপেক্ট করছেন যে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। সো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর আমি বড় করব না। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আর এই ভিডিওর মাধ্যমে কি বলতে চাইলাম। আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার করবেন, যতটা পারবেন শেয়ার করবেন এই চ্যানেলটাকে, যাতে একজন বাবা মায়েরও অ্যাটলিস্ট যদি হেল্প হয় আমার এই ভিডিও থেকে, তাহলে আমি উপকৃত হব। আমার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা সাফল্য লাভ পাবে। তো আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর কোথায় আমাদের ভুল হচ্ছে, আপনার প্রশ্নগুলো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমাদেরকে শেয়ার করুন, আপনাদের রিলেটিভদের মধ্যে, আপনাদের কানেকশানসে শেয়ার করুন এই চ্যানেলটাকে। আর আপনারা কি ভিডিও আরও চান সেটা আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান। আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার সাধ্য মতো, আমি যা জানি আমি সেইগুলোকে পোট্রে করার আপনার মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।